আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। পবিত্র রমজানুল মোবারকের শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা ফিজিওলজির একটা গুরুত্বপূর্ণ টপিক রেড ব্লাড সেল সম্পর্কে জানব। আজকে আমি আলোচনা করব রেড ব্লাড সেলের একদম সিনথেসিস থেকে শুরু করে এর যে ডিগ্রেডেশন বা ফেট এই পর্যন্ত আমরা টোটাল সব টপিকগুলোই ডিসকাস করব। আমি ডক্টর সাইদ সুজন, আমি আপনাদের সাথে আছি। তাহলে আমরা শুরু করছি। রেড ব্লাড সেল সিনথেসিসের ক্ষেত্রে আমাদের একদম একটু ব্যাকগ্রাউন্ডের কিছু কথা একটু জানা জরুরি। আমরা জানি যখন এমব্রায়োলজিক্যাল পিরিয়ডে যে সেলগুলো থেকে একটা বেবি তৈরি হয়, আর্লি ফেজের যে সেলগুলো থাকে ওই সেলগুলোকে বলা হয় টোটিপোটেন্ট সেল। তার মানে ফার্টিলাইজেশনের পরে যে সেলগুলো থাকে সেই সেলগুলো থেকে যখন জাইগোট তৈরি হয় ওই সেলটার ডিভিশন স্টার্ট হওয়ার আর্লি 16 সেল পর্যন্ত এভরি সেল এক একটা হিউম্যান বিং তৈরি করতে পারে। এইসব সেলগুলোকে বলা হয় টোটিপোটেন্ট সেল। পরবর্তীতে টোটিপোটেন্ট সেলগুলো যখন আরও ডিভিশন হলো তখন যে সেলগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় প্লুরিপোটেন্ট সেল। আর এই প্লুরিপোটেন্ট সেলগুলো তখন একটা টোটাল হিউম্যান বিং তৈরি করতে পারে না, শুধুমাত্র কিছু সিরিজ অফ সেল তৈরি করতে পারে। তেমনি এই রেড ব্লাড সেল অথবা ব্লাড সেলগুলো তৈরি করার জন্য এরকম একটা সিরিজ থাকে যেটাকে বলা হয় ইরাইথ্রোসাইট সিরিজ। এই ইরাইথ্রোসাইট সিরিজ থেকেই হলো এই রেড ব্লাড সেলগুলো তৈরি হয়। এরকম আরও অনেকগুলো সিরিজ আছে, যেমন গ্রানুলোসাইট সিরিজ, গ্রানুলোসাইট সিরিজ বা প্লেটলেট বা মেগাক্যারিওসাইট সিরিজ। এরকম প্রতিটা সিরিজ থেকেই এক এক ধরনের সেল তৈরি হয়। এই প্লুরিপোটেন্ট সেলগুলাই যখন আলাদা আলাদাভাবে ডিভিশন হয় তখন আস্তে আস্তে আমাদের হোল বডির বিভিন্ন অংশে এক একটা পার্ট এক এক ধরনের অর্গান বা এক এক ধরনের সেল বা টিস্যু তৈরি হয় আর কি। তাহলে এই যে আরবিসির যে ইরাইথ্রোসাইট সিরিজটা, এই সিরিজ থেকে আলটিমেটলি আমাদের রেড ব্লাড সেলগুলো তৈরি হয়। এখন আমরা জানি যে আমাদের রেড ব্লাড সেলগুলো হলো বোন ম্যারো থেকে তৈরি হয়, কিন্তু আর্লি এমব্রায়োনিক ফেজে এই রেড ব্লাড সেলগুলো শুধুমাত্র বোন ম্যারো না, অন্য সাইড থেকেও তৈরি হয়। এই কারণে এই রেড ব্লাড সেল তৈরি হওয়া বা ইরাইথ্রোপয়েসিসকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় মেডুলারি ইরাইথ্রোপয়েসিস আর একটাকে বলা হয় এক্সট্রা মেডুলারি ইরাইথ্রোপয়েসিস। মেডুলারি ইরাইথ্রোপয়েসিস মানে যেটা বোন ম্যারো থেকে তৈরি হয়, কিন্তু এক্সট্রা মেডুলারিটা বোন ম্যারোর বাইরে। বোন ম্যারোর বাইরে কোথায় হতে পারে? যেমন লিভার হতে পারে, স্প্লিন হতে পারে। তাহলে আমরা যদি এমব্রায়োলজিক্যাল এজ অনুযায়ী চিন্তা করি যে একটা এমব্রায়ো বা বেবির একদম ফার্স্ট 3 মান্থ বা ফার্স্ট ট্রাইমেস্টারে রেড ব্লাড সেলগুলো তৈরি হয় হলো প্রাইমারি ইয়ক স্যাক থেকে, তখন একদম আর্লি ফেজে প্রাইমারি ইয়ক স্যাক থেকে। আর সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টারে যখন বেবিটা একটু বড় হয় তখন তার রেড ব্লাড সেলগুলো তৈরি হয় হলো লিভার অ্যান্ড স্প্লিন থেকে, লিভার অ্যান্ড স্প্লিন। দেন বেবি যখন ডেলিভারি হয়, বার্থ থেকে শুরু করে তার রেড ব্লাড সেলগুলো প্রোডাকশন তৈরি হয় হলো মেডুলারি ইরিথ্রোপয়েসিস মানে বোন ম্যারো থেকে। তখন আমাদের বডির যত লং বোনগুলো আছে সব লং বোনগুলোর ফুল বোন ম্যারো থেকেই এই রেড ব্লাড সেলগুলো তৈরি হয়। এখানে একটু মনে রাখতে হবে, যখন বয়স বাড়তে থাকে তখন এই রেড বোন ম্যারোগুলো আস্তে আস্তে এর মধ্যে ফ্যাট ডিপোজিশন হয়ে রেড বোন ম্যারোগুলো ইয়েলো বোন ম্যারো করতে কনভার্ট হয়ে যায়। সো আলটিমেটলি রেড বোন ম্যারো কম থাকে, তার মানে এই ইরেথ্রোপয়েসিসের সাইট আস্তে আস্তে কমতে থাকে। সো যখন সে ইয়ং এজে পৌঁছায় একটা মানুষ, তখন তার এই রেড বোন ম্যারোর এই যে সেন্ট্রাল যে মেডুলারি ক্যাভিটিতে থাকে বোন ম্যারোর, এই ক্যাভিটিটা মোটামুটি ফ্যাট দিয়ে ফিল আপ হয়ে যায়। সো আলটিমেটলি যে দুইটা এন্ড থাকে লং বোনগুলোর, এই দুই এন্ড থেকে শুধুমাত্র এই ইরেথ্রোপয়েসিস বা রেড ব্লাড সেলগুলো তৈরি হয়। যখন আরও একটু ওল্ডার হয়, একদম ওল্ডার পেশেন্টের ক্ষেত্রে, তখন দেখা গেল এই শুধুমাত্র লং বোনগুলোর টু এন্ড আর পাশাপাশি আমাদের যেসব ফ্ল্যাট বোনগুলো আছে যেমন ভার্টিব্রাল বডি, রিবস, স্টার্নাম, এই সবগুলোর শুধুমাত্র যেসব মেডুলারি ক্যাভিটি আছে সেই সব ক্যাভিটি থেকেই শুধু রেড ব্লাড সেলগুলো তৈরি হয়। সো রেড ব্লাড সেলগুলো একদম আর্লি ফেজের ক্ষেত্রে প্রাইমারি ইয়ক স্যাক, দেন লিভার স্প্লিন, দেন বোন ম্যারো। বোন ম্যারোর ক্ষেত্রেও হোল বোন ম্যারো ক্যাভিটি, দেন আলটিমেটলি টু এন্ড অ্যান্ড ফ্ল্যাট বোনগুলো থেকেই শুধুমাত্র ইরেথ্রোপয়েসিস হয়। এখন রেড ব্লাড সেলগুলো আমাদের ব্লাডে যে আসার জন্য তার কিন্তু কয়েকটা ফেজ পার হয়ে আসতে হয়। রেড ব্লাড সেলগুলো সরাসরি কিন্তু সেলে চলে আসেন। এই রেড ব্লাড সেল তৈরি হওয়ার যে ইরেথ্রোপয়েসিসের বেশ কয়েকটা ফেজ আছে। এর ক্ষেত্রে একদম আর্লিয়েস্ট যে সেলটা থাকে রেড ব্লাড সেলের, এটাকে বলা হয় প্রো ইরাইথ্রোব্লাস্ট, মানে একদম রেড ব্লাড সেল তৈরি হবে তার একদম প্রিকারসর সেলটা।
দেন সেটা আস্তে আস্তে আরও কনভার্সন হয়, আর্লি ইরাইথ্রোব্লাস্ট হয়, দেন সেখান থেকে ইন্টারমিডিয়েট ইরাইথ্রোব্লাস্ট, লেট ইরাইথ্রোব্লাস্ট, এইগুলো আস্তে আস্তে কনভার্সন হতে থাকে। এবং এই সেলটা যখন একটু আর্লি ম্যাচিউর ফর্ম হয় বা ইয়ং আরবিসি তৈরি হয়, তখন সেই সেলটাকে বলা হয় রেটিকুলোসাইট। কিন্তু এখানে বুঝতে হবে যে একদম প্রো ইরাইথ্রোব্লাস্ট থেকে শুরু করে রেটিকুলোসাইট, এখানে কিন্তু প্রায় 2 মাস সময় চলে গেছে। প্রো ইরাইথ্রোব্লাস্ট থেকে শুরু করে যে রেটিকুলোসাইট, এই টোটাল ফেজটা মানে ধাপ পার হতে প্রায় 2 মাস চলে যায়। 60 to 62 ডেজ বা 65 ডেজ পর্যন্ত লেগে যায়। তার মানে হলো এখানেই মেইন সময়টা আরবিসি সিনথেসিসের জন্য চলে যায়। দেন রেটিকুলোসাইটটা যখন তৈরি হয়, এই রেটিকুলোসাইটটা হলো ইয়ং আরবিসি, এরা কিন্তু খুব ম্যাচিউর না, এরা আস্তে আস্তে তারপরে আরও কিছু এর মধ্যে কিছু চেঞ্জ হয়ে এটা ম্যাচিউর আরবিসি হয়। আমরা আরবিসির কিছু ম্যাচুরেশন ফ্যাক্টর আছে, আমরা তাদের নামও জানি, যে ভিটামিন B12 অ্যান্ড ফলিক অ্যাসিড, এদেরকে বলা হয় আরবিসির ম্যাচুরেশন ফ্যাক্টর। এই আরবিসিগুলো ম্যাচুরেশন হলে আরবিসির সাইজটা কিন্তু নর্মালি একটা হিউম্যান বিং ম্যাচিউর হলে যেমন বড় হয়, কিন্তু আরবিসিটা ম্যাচিউর হলে এটা কিন্তু ছোট হয়ে যায়। সো এই ম্যাচুরেশনের জন্য আরবিসিটা তখন একটু শ্রিঙ্ক করে নর্মাল রেটিকুলোসাইট থেকে আরেকটু ছোট হয়ে যায়। তখন এই আরবিসিটা ম্যাচিউর হয়ে যায়। ম্যাচিউর হয়ে গেলে তার মধ্যে কিছু কিছু কম্পোনেন্টও কিন্তু ডিলিট হয়ে যায়। যেমন আরবিসির মধ্যে কিন্তু ডিএনএ আরএনএ থাকে না, কিন্তু নর্মাল সেলে ডিএনএ আরএনএ থাকে। একটা আরবিসির শেপ কিন্তু বাই কনকেভ, কিন্তু আমাদের হিউম্যান বডির সেলগুলো অনেকটা রেক্ট্যাঙ্গুলার অথবা বাই কনভেক্স বলা যেতে পারে। এখানে আরবিসির সাথে অন্যান্য সেলের মধ্যে অনেক পিকুলিয়ারিটি আছে। যেমন আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, কিন্তু হিমোগ্লোবিন কিন্তু ইউজুয়ালি অন্য কোনো সেলের মধ্যেই থাকে না। সো এইগুলো হলো আরবিসির পিকুলিয়ারিটি, যা অন্যান্য সেল থেকে ডিফারেন্ট। এখন এই রেটিকুলোসাইটগুলো অনেক সময় দেখা গেল যে বোন ম্যারো থেকে ব্লাডের মধ্যে চলে আসতে পারে, কিন্তু তার পরিমাণ খুবই কম থাকে। কম আসার কারণ হলো কারণ ম্যাচিউর সেলগুলোই তো শুধুমাত্র আমার বডির ফাংশন রোল প্লে করতে পারে। এই কারণে এই ইম্যাচিউর আরবিসি বা রেটিকুলোসাইটগুলো অনেক সময় ব্লাডে বেশি পরিমাণেও আসতে পারে। বেশি পরিমাণে আসার অন্যতম একটা কন্ডিশন হলো হিমোলাইসিস। যদি পেরিফেরাল ব্লাডে এক্সেসিভ পরিমাণ আরবিসি ব্রেকডাউন হয়, এই ব্রেকডাউন হলে তখন আরবিসিগুলোকে তার রিপ্লেনিশ অথবা তারকে কভার করার জন্য তখন আরবিসি এক্সেসিভ পরিমাণে তৈরি হতে থাকে বোন ম্যারোতে। এই এক্সেসিভ পরিমাণে যখন তৈরি হয়, তখন সেটা ম্যাচুর হওয়ার আগেই ব্লাডে চলে আসে। সো হিমোলাইটিক ডিজিজে রেটিকুলোসাইট কাউন্ট বেড়ে যায়, এটা একটু মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। দেন আরবিসিগুলো যখন সিনথেসিস হয়ে গেল, তখন এর মধ্যে একটা স্পেশাল কম্পোনেন্ট হল হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনটা একটু ভালো করে বুঝতে হবে যে হিমোগ্লোবিন স্ট্রাকচারটাই আমাদের আরবিসির মেইন কম্পোনেন্ট, যেটা আমাদের অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডকে ক্যারি করে। সো আরবিসির যদি মেইন ফাংশন বলা হয়, সেটাই কিন্তু অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডকে ক্যারি করা। তাহলে এই হিমোগ্লোবিন আমাদের যে অক্সিজেন ক্যারি করে, এর মধ্যে কিছু চেইন থাকে। এই চেইনগুলোর নাম হলো আলফা চেইন অ্যান্ড বিটা চেইন। এই আলফা চেইন অ্যান্ড বিটা চেইন যখন থাকে, এরাই হলো একটা ম্যাচিউর আরবিসি এর মধ্যে এরকম থাকে। কিন্তু যখন এটা আবার ফিটাল হিমোগ্লোবিন হয়ে যায়, তখন কিন্তু আলফা চেইন অ্যান্ড বিটা চেইন থাকে না। বিটা চেইনের পরিবর্তে তখন সেখানে গামা চেইন থাকে। এই চেইনের পরিবর্তনের কারণ হলো যে ফিটাল যে হিমোগ্লোবিনটা থাকে, তাদের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা বেশি থাকতে হয়, প্লাস অক্সিজেনটা যে তখন কোনো সেলে গিয়ে ছেড়ে দেবে, সেটারও টেন্ডেন্সি বেশি থাকতে হয়। তার মানে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি এবং তাকে ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি দুইটাই ফিটাল হিমোগ্লোবিনে কিন্তু বেশি থাকে অ্যাডাল্ট হিমোগ্লোবিনের চেয়ে। এ কারণে অ্যাডাল্ট হিমোগ্লোবিন আর ফিটাল হিমোগ্লোবিনের মধ্যে একটু ডিফারেন্স থাকে। এখন এই যে রেড ব্লাড সেলটা তৈরি হলো, এই রেড ব্লাড সেলগুলো আমাদের ব্লাডে তাদের পরিমাণ ইউজুয়ালি বলা হয় 4.5 to 5.5 মিলিয়ন পার কিউবিক ml অফ ব্লাডের মধ্যে এটা থাকে, মানে 4.5 to 5.5 মিলিয়ন। এখন এই আরবিসিগুলোই তো মিন করে আমাদের হিমোগ্লোবিনের পরিমাণকে। বলা হয়ে থাকে যে একজন অ্যাডাল্ট পারসনের শরীরে তার টোটাল ওয়েটের 8% থাকে ব্লাড। তার মানে একজন 60 বা 70 কেজি অ্যাডাল্ট পারসনের শরীরে 5 থেকে 6 লিটার ব্লাড থাকে। এখন এই 5 থেকে 6 লিটারের মধ্যে তাহলে হিমোগ্লোবিন কতটুকু থাকে? বলা হয়ে থাকে যে যদি এটি কেজির হিসাব করা হয়, একজন অ্যাডাল্ট পারসনের শরীরে বলা হয় যে 900 গ্রাম থেকে 1 কেজি হিমোগ্লোবিন থাকে একজন অ্যাডাল্ট পারসনের শরীরে। এখন এই যে হিমোগ্লোবিনগুলো বা রেড ব্লাড সেলগুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু সবসময় রিসাইক্লিং হতে থাকে। রিসাইক্লিং মানে যে আরবিসিগুলো তৈরি হচ্ছে, এর মধ্যে কিছু ব্রেকডাউন হচ্ছে, আবার নতুন করে সেগুলো রিপ্লেনিশ হচ্ছে।
যখন আরবিসিটা 120 ডেজ পার করে, তখন তো এই আরবিসিটা তার লাইফ স্প্যান পার করে ফেলেছে। সো আরবিসিটা একদম ফ্রাজাইল বা উইক হয়ে যায়। তখন এই ফ্রাজাইল বা উইক আরবিসিগুলোকে তখন এনগালফ করে ফেলে ম্যাক্রোফেজ বা রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম যখন তাকে এনগালফ করে ফেলে, তাকে নিয়ে যায় হলো আমাদের বডির ফিল্টার স্টেশন স্প্লিনে। স্প্লিনে নিয়ে সে করে কি, যে হিমোগ্লোবিনের মধ্যে যে হিম পোর্শন আছে একে ছেড়ে দেয়, এবং যে গ্লোবিন পোর্শন আছে একে ছেড়ে দেয়। এই হিম পোর্শনটাই আমাদের পরবর্তীতে আরও কনভার্সন হয়, কিন্তু গ্লোবিন পোর্শনটা হলো একটা প্লাজমা প্রোটিন, সে ব্লাডে চলে যায়। তখন এই হিম পোর্শনটার যে মধ্যে যে ঘটনাটা ঘটে, যে আমাদের ব্লাডের মধ্যে এক ধরনের অক্সিজেনেজ এক ধরনের এনজাইম থাকে। এই অক্সিজেনেজ এনজাইমটা হিমটাকে একটা কনভার্সন করে বিলিভার্ডিন তৈরি করে, ওয়ান টাইপ অফ পিগমেন্ট। এই যে বিলিভার্ডিনটা তৈরি হলো, এই বিলিভার্ডিনটা আবারও আরেকটা কনভার্সন হয়ে এটা তৈরি হয়ে যায় বিলিরুবিন। তার মানে আরবিসির যে হিমোগ্লোবিন ছিল, তার যে হিম পোর্শনটা ছিল, সেই হিম পোর্শনটার আর্লি কনভার্সন হয়ে হয় বিলিভার্ডিন, এবং সেই বিলিভার্ডিনটা পরবর্তীতে আবার কনভার্ট হয়ে হয় বিলিরুবিন। ওকে, কিন্তু এই যে বিলিরুবিনটা তৈরি হলো, এই বিলিরুবিনটা হলো আনকনজুগেটেড বিলিরুবিন। আনকনজুগেটেড কেন? কারণ এই বিলিরুবিনটার শুধুমাত্র পিওর বিলিরুবিন, এর সাথে কেউ বাইন্ড করে নাই। এ কারণে দেখা গেল যে সে যখন পিওর বিলিরুবিন থাকে, সে বডি থেকে বিভিন্ন পাথওয়েতে এক্সক্রেট হতে পারে না। সো তাকে যদি এক্সক্রেশন হতে হয়, তাহলে তাকে কিছুর সাথে বাইন্ড করতে হবে। সেই বাইন্ডিংটা হয় কোথায়? সেটা হয় লিভারে। তখন এই বিলিরুবিনটা ব্লাডে ঘুরতে 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 সেই লিভারের মধ্যে চলে যায়। তখন লিভারের হেপাটোসাইটগুলো তাকে রিসিভ করে এই আনকনজুগেটেড বিলিরুবিনটা। এই লিভার যখন একে রিসিভ করে, তখন লিভারের মধ্যে এক ধরনের এনজাইম থাকে, তার নাম গ্লুকোরোনাইল ট্রান্সফারেজ। এই গ্লুকোরোনাইল ট্রান্সফারেজটা যখন একে রিসিভ করে, তখন এই গ্লুকোরোনিক অ্যাসিডের সাথে তখন এই বিলিরুবিনটা বাইন্ড করে তো আগে যেমন ছিল ইনসoluble বিলিরুবিন, এখন সে সলিউবল বিলিরুবিন হয়ে গেল। এই সলিউবল বিলিরুবিনটা পরবর্তীতে তা আমাদের যে এক্সক্রেটরি হেপাটিক পাথওয়ে আছে কমন বাইল ডাক্ট দিয়ে, সেটা চলে আসে ইন্টেস্টাইনে। এটাই হলো নর্মালি কমন পাথওয়ে। কিন্তু কোনো কারণে যদি এক্সেসিভ পরিমাণে ব্রেকডাউন হয়, তাহলে কিন্তু আরবিসি তাদেরকে রিসিভ করে পরবর্তীতে তাদেরকে বিলিরুবিনে কনভার্ট করে সলিউবল করে তাকে এক্সক্রেট করে সারতে পারে না। এই যে এক্সেসিভ পরিমাণে ব্রেকডাউন হয়, এর কন্ডিশনগুলো হলো হিমোলাইসিস যদি এক্সেস হয়। হিমোলাইসিসগুলো আমরা অনেক কারণ জানি, যে এটা এক্সট্রা কর্পাসকুলার অথবা ইন্টার কর্পাসকুলার পাথওয়েতে এটা এক্সেসিভ ব্রেকডাউন হতে পারে। আমাদের দেশে একটা কমন কন্ডিশন যেটা কনজেনিটাল একটা অ্যানোমালি, থ্যালাসেমিয়া। আমরা থ্যালাসেমিয়াতে জানি যে যেখানে এক্সেসিভ পরিমাণে আরবিসি ব্রেকডাউন হয়। এখন থ্যালাসেমিয়াতে যে এক্সেসিভ আরবিসি ব্রেকডাউন হয়, এটার প্যাথোফিজিওলজিটা একটু শর্টে আমি বলে দিই। সেটা হলো, আমরা জানি যে আমাদের দেশে কমন যেটা থ্যালাসেমিয়া, সেটা হলো বিটা থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়াগুলোর নামকরণ করা হয়েছে যেই হিমোগ্লোবিনের চেইনটা অ্যাবসেন্ট তার নাম অনুসারে। যেমন বিটা থ্যালাসেমিয়া মানে যে থ্যালাসেমিয়াতে হিমোগ্লোবিনের বিটা চেইনটা সিনথেসিস হচ্ছে না। এখন আমরা জানি যখন আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, তখন আলফা চেইন এবং বিটা চেইন দুইটা পাশাপাশি আকারে এভাবে সজ্জিত থাকে। এখন আরবিসির মধ্যে যখন আলফা চেইন এবং বিটা চেইন পাশাপাশি থাকে, তখন একটা চেইন আরেকটা চেইনকে সবসময় এদের নিউট্রাল করে রাখে। এই নিউট্রাল করে রাখার দরুন তারা কখনোই আরবিসির সেল ওয়ালকে টাচ করে না। কিন্তু কোনো কারণে যখন আলফা চেইন বা বিটা চেইন যে কোনো একটা চেইন অ্যাবসেন্ট থাকবে, যেমন থ্যালাসেমিয়াতে বিটা চেইন অ্যাবসেন্ট, তাহলে কী হবে? আলফা চেইন একা হয়ে গেল। একা যখন হয়ে যায়, তখন এই যে আরবিসির মধ্যে সে ঘুরতে থাকে, কখনো যদি সে এই আরবিসির সেল ওয়ালকে টাচ করে, এ টাচ করার সাথে সাথে আরবিসিটা বাস্ট হয়ে যায়। সো এক্সেসিভ পরিমাণে আরবিসি ব্রেকডাউন হয়ে যায়। এই যে এক্সেসিভ পরিমাণে আরবিসি ব্রেকডাউন হলো, তার মানে কি এক্সেসিভ হিমোলাইসিস হলো। এই এক্সেসিভ হিমোলাইসিস যখন আমার বডিতে হয়, তখন এগুলো কনভার্সনে আলটিমেটলি বিলিভার্ডিন, বিলিরুবিন এগুলো তৈরি হবে। কিন্তু এক্সেসিভ বিলিরুবিন বা বিলিভার্ডিন তৈরি হইলে তো আমরা জানি এক্সেসিভ বিলিরুবিন মানে তো আমাদের জন্ডিস হওয়া। কিন্তু বলা হয়ে থাকে এই ব্রেকডাউনটা নর্মালের চেয়ে 5 গুণ পরিমাণ বেশি না হলে আমার জন্ডিস অ্যাপিয়ার করবে না। তার মানে আমার বডিতে যে বিলিরুবিন লেভেল ব্লাডে 0.3 টু 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে, এই রেঞ্জটা 5 গুণের বেশি ব্রেকডাউন হলেই এর থেকে বাড়া শুরু হবে। তার মানে লিভার 5 টাইমস পর্যন্ত এক্সেসিভ রিসিভ করতে পারে এবং তাদেরকে কনজুগেট করতে পারে।
এখন এই যে এক্সেসিভ ব্রেকডাউনগুলো হচ্ছে এইগুলো তো লিভারে গেল, তার মানে হিমোলাইসিস একটা কন্ডিশন যেখানে এক্সেসিভ ব্রেকডাউন হয় এবং এক্সেসিভ পরিমাণে বিলিরুবিন তৈরি হয়। যদি সেটা 5 গুণের বেশি হয় তাহলে যে আমাদের যে জন্ডিসটা হবে সেটাকে বলা হয় হিমোলাইটিক জন্ডিস, কারণ এখানে এক্সেসিভ হিমোলাইসিসের জন্য এই জন্ডিসটা হলো। আর আমরা জানি যে এক্সেসিভ হিমোলাইসিসের ফলে যে জন্ডিসটা হয়, হিমোলাইটিক জন্ডিসের একটা কমন ক্রাইটেরিয়া হলো যে সেখানে অ্যানিমিয়া থাকে, কারণ এক্সেসিভ আরবিসি ব্রেকডাউন হচ্ছে, এ কারণে অ্যানিমিয়া হয়। আবার 5 টাইমসের বেশি যদি আবার সেখানে হিমোলাইসিস হয় তাহলে তো লিভার সব রিসিভ করে সারতে পারবে না, মানে নিউট্রাল করে সারতে পারবে না। সো ব্লাডে বিলিরুবিনের লেভেল বাড়তে থাকবে, তার মানে কি আর একটা কন্ডিশন পাওয়া যাবে জন্ডিস। সো একটা কন্ডিশন পেলাম আমরা অ্যানিমিয়া, আর একটা কন্ডিশন পেলাম জন্ডিস। আর এই যে ব্রেকডাউনগুলো হয় আমরা জানি যে ব্রেকডাউনের প্রোডাক্টগুলো আলটিমেটলি রিসিভ করে স্প্লিন, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম অফ স্প্লিন। সো এই আরবিসিগুলো রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে চলে যাওয়ার জন্য স্প্লিনটাও বড় হয়ে যাবে। সো একটা হিমোলাইটিক অ্যানিমিয়া বা একটা হিমোলাইটিক ডিজিজ যদি হয়, যেমন থ্যালাসেমিয়া, এইসব কন্ডিশনে আমরা যে 3টা কন্ডিশন একই সাথে পাই যাকে ট্রায়াড বলা হয়, অ্যানিমিয়া, জন্ডিস অ্যান্ড স্প্লিনোমেগালি। তার মানে হিমোলাইটিক জন্ডিস যদি আমরা বলি তার মূল প্রবলেমটা হলো এক্সেসিভ ব্রেকডাউন। এখন আরেকটা কন্ডিশন হতে পারে যে না, ব্রেকডাউন নর্মালি ডেইলি ব্রেকডাউন হচ্ছে হিমোগ্লোবিন, এটা ওকে, কিন্তু লিভারের কোনো ডিজিজ আছে, লিভারের ডিজিজ যদি থাকে তাহলে কি এই যে লিভারের যে হেপাটোসাইটগুলো যে বিলিরুবিনকে, ইনসলিউবল বিলিরুবিনকে রিসিভ করছিল, এটা তো ঠিকমতো রিসিভ করতে পারবে না। তার মানে লিভার আগের যতটুকু তার কাজ করতো 100%, এখন হয়তো সে 50% কাজ করতে পারবে, অথবা 40%, অথবা 60%। এখন যদি লিভারের ফাংশন কমে যায় তাহলে যে সমস্যাটা হবে, এই যে নর্মাল অ্যামাউন্ট অফ ব্রেকডাউন প্রোডাক্ট যেগুলো ছিল বিলিভার্ডিন থেকে ইনসলিউবল বিলিরুবিন, এই বিলিরুবিনটা লিভার তো টোটাল কনভার্ট করতে পারবে না। তার মানে কি হবে যে ব্লাডের মধ্যে কিছু ইনসলিউবল বিলিরুবিনও থেকে যাবে, আবার কিছু সলিউবল বিলিরুবিনও হবে। তার মানে কি আনকনজুগেটেড কনজুগেটেড দুটোই বেড়ে যাবে। বেড়ে যাওয়ার কারণ হলো আনকনজুগেটেডগুলো সে 100% রিসিভ করতে পারছে না এবং 100% কনভার্ট করতে পারছে না। এখন যখন এই এক্সেসিভ পরিমাণে বিলিরুবিনটা ব্লাড এবং দুইটাতেই বাড়বে, তখন আমরা যেই জন্ডিসটা পাবো সেটাকে আমরা বলবো হেপাটিক জন্ডিস, কারণ এখানে লিভারের ডিজিজের জন্য লিভার এক্সেসিভ যে নর্মাল অ্যামাউন্টের যে বিলিরুবিনটা ছিল এই বিলিরুবিনটাকে কনভার্ট করতে পারে নাই। আর আমাদের দেশে মোস্ট কমন হেপাটিক জন্ডিসের কারণ হলো ভাইরাল হেপাটাইটিস একটা হতে পারে, অথবা লিভার সিরোসিস একটা কন্ডিশন হতে পারে। এখন আরেকটা কন্ডিশন হতে পারে যেই কন্ডিশনে হিমোলাইসিস নর্মালি যতটুকু ডেইলি হওয়ার কথা সেটাও নর্মাল আছে, লিভার যে রিসিভ করার কথা সেটাও নর্মাল আছে, কিন্তু এইসব রিসিভ করার ফলে যখন এই জিনিসগুলো আমাদের এক্সক্রেটরি পাথওয়ে মানে কমন বাইল ডাক্ট পাথওয়ে দিয়ে যখন বেরিয়ে যাচ্ছিল, তখন দেখা গেল যে কোনো একটা অবস্ট্রাকশনের জন্য এই সলিউবল বিলিরুবিনটা বেরিয়ে যেতে পারছে না। এখন এই বেরিয়ে যেতে না পারার কারণ হলো যে যদি কোনো কারণে একটা কমন বাইল ডাক্টে স্টোন থাকে, অথবা কোনো ম্যালিগন্যান্ট কন্ডিশন হতে পারে, যেমন পেরিএম্পুলারি কার্সিনোমা হতে পারে, কোলাঞ্জিও কার্সিনোমা হতে পারে, অথবা কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস হতে পারে। এইসব কন্ডিশনগুলোতে কি হবে যে এই যে বিলিরুবিনটা তৈরি হচ্ছে বা এই বাইলটা তৈরি হচ্ছে, এই বাইলটা তখন আর এই কমন বাইল ডাক্ট দিয়ে বেরিয়ে যেতে পারবে না। সো এই বাইল ডাক্টগুলো আবার বাইলগুলো বিলিরুবিনগুলো ব্যাকফ্লো হয়ে ব্লাডে চলে যাবে। সো কন্টিনিউয়াসলি ব্লাডে এর পরিমাণ বাড়তেই থাকবে। নর্মালি আমাদের বডিতে যে পরিমাণে বিলিরুবিন তৈরি হতো লিভার, তা তো 100% এক্সক্রেট হয়ে বেরিয়ে যেত। সো আমার বডি সবসময় একটা লেভেলে থাকতো, কিন্তু এখানে ডেইলি যে পরিমাণ তৈরি হচ্ছে প্রতি টোটাল অ্যামাউন্টটাই লিভারের মধ্যে জমা হচ্ছে এবং আলটিমেটলি ব্যাকফ্লোর মাধ্যমে ব্লাডে চলে যাচ্ছে। সো যখন এই অবস্ট্রাকশনের ফলে যে জন্ডিসটা হয় সেই জন্ডিসটা কিন্তু খুব র্যাপিডলি বেড়ে যেতে থাকে। বেড়ে যাওয়ার কারণ হলো কারণ সেখানে 0% এক্সক্রেশন, টোটালি শুধু ব্লাডে বাড়তে থাকে, শুধু কিছু পরিমাণ ইউরিন দিয়ে এক্সক্রেট হতে পারে, জিআইটির পাথওয়েটা টোটালি স্টপ হয়ে যায়। সো আমরা এই 3 ধরনের জন্ডিসকে যদি আমরা পাশাপাশি দেখি, হিমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে মেইন সমস্যাটা হয় এখানে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়ে, আর আনকনজুগেটেড বিলিরুবিন যখন বাড়ে তখন এই এক্সেসিভ পরিমাণে এই কনজুগেশনগুলো লিভারে হয়ে আলটিমেটলি আমাদের স্টুলটার কালারটা এখানে হাই ডার্ক হয়ে যাবে, কারণ এখানে তো পাথওয়ে তো ওকে আছে, সো এক্সক্রেশন হচ্ছে স্টুল দিয়ে, সো স্টুল কালারটা এখানে ডার্ক হয়।
আর হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে যেটা হয় সেটা ক্ষেত্রে স্টুল কালারও নর্মাল থাকে, ইউরিন কালারও নর্মাল থাকে। কারণ সেক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে যে লিভারের ডিজিজ আছে, আমরা ওইটার যেসব সাইনগুলো আছে আমরা সেগুলো খুঁজবো। যেমন লিভারের ডিজিজ বোঝার জন্য আমরা লিভারের কিছু এনজাইম আছে, যেমন এসজিপিটি, আমরা এসজিপিটি বা এএলটি লেভেল দেখতে পারি, দেখে সেটা অনেক বেশি। অথবা ভাইরাল হেপাটাইটিস যদি হয় তাহলে আমরা লিভারের যেসব মার্কারগুলো আছে আমরা সেগুলো দেখতে পারি। অথবা যদি লিভার সিরোসিস হয় তাহলে আমরা লিভারের জন্য আমরা ফাইব্রো স্ক্যান করতে পারি, তাহলে বুঝতে পারি যে লিভার সিরোসিস বা লিভার ডিজিজ আছে। এভাবে আমরা লিভারের ডিজিজকে আলাদা করে ফেলবো হেপাটিক জন্ডিস। আর যদি সেটা অবস্ট্রাকটিভ জন্ডিস হয়, অবস্ট্রাকশনে তো যেহেতু জিআইটি দিয়ে কোনো বিলিরুবিন বা বাইল যেতে পারতেছে না, সো এখানে স্টুল কালারটা হবে পেল। স্টুল কালার পেল হবে, কিন্তু ব্লাডের মধ্যে যে পরিমাণ বিলিরুবিনগুলো আছে এইগুলো আলটিমেটলি এক্সক্রিয়েট হবে ইউরিন দিয়ে। সো ইউরিন দিয়ে এক্সক্রিয়েট হওয়ার কারণে ইউরিন কালারটা সেখানে হয়ে যাবে ডার্ক। সো অবস্ট্রাকটিভ জন্ডিসে ইউরিন কালারটা হবে ডার্ক আর স্টুল কালার হবে পেল। আরেকটা হলো যখন অবস্ট্রাকশন হয়, অবস্ট্রাকশন হলে এই যে কমন বাইল ডাক্টের যে লুমেন আছে, এই লুমেনের এপিথেলিয়াম থেকে তখন অ্যালকালাইন ফসফেটেজ নামে একটা এনজাইম রিলিজ হয়। অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে এই অ্যালকালাইন ফসফেটেজ লেভেলটা তখন অনেক বেশি বেড়ে যায়। সো অবস্ট্রাকটিভ জন্ডিস বোঝার আরেকটা মার্কার হলো এই অ্যালকালাইন ফসফেটেজ। এছাড়াও যদি আমরা আলট্রাসোনোগ্রাফি অথবা এমআরসিপি অথবা সিটি স্ক্যান করে আমরা দেখতে পারি যে কোথাও কোনো স্টোন অথবা কোনো অবস্ট্রাকশন আছে কিনা, এগুলো দেখেও আমরা অবস্ট্রাকটিভ জন্ডিসটা আইডেন্টিফাই করতে পারি। সো আমরা ধরে নিই যে একটা নর্মাল কন্ডিশন আছে যেখানে এই বিলিরুবিনটা তৈরি হচ্ছে এবং বিলিরুবিনটা আলটিমেটলি এক্সক্রিয়েট হচ্ছে কোথায়? ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনে কোথায়? যেখানে বিলিরুবিনের আলটিমেটলি অ্যাম্পুল অফ ভ্যাটার সেকেন্ড পার্ট অফ ডুওডেনামে এখানে সে এটা চলে আসলো। এখানে যখন সে চলে আসলো এই বাইলটা তো আর সেভাবে থাকবে না। বাইলটা পরবর্তীতে সে আরও কিছু তার কাজ আছে সেখানে, সেই সব কাজগুলো করবে। এই বিলিরুবিনটা যখন ইন্টেস্টাইনে আসে কমন বাইল ডাক্ট দিয়ে, সে আরও কিছু বাইল সল্টকেও সাথে করে নিয়ে আসে। সে সাথে করে নিয়ে এসে ইন্টেস্টাইনের মধ্যে সে কিছু ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে, যেমন ফ্যাট ইমালসিফিকেশন করে, যেটা আমাদের ফ্যাট মেটাবলিজমের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো ফ্যাট মেটাবলিজমের জন্য এছাড়াও আরও কিছু কাজ করে, যেমন সে মাইসেলি ফর্মেশনে হেল্প করে, আমাদের ফ্যাট সলুবল ভিটামিনগুলোকে অ্যাবজর্ব করতে হেল্প করে, এবং এই যে আরবিসি তৈরি হওয়ার জন্য যে আয়রন, এই আয়রনকেও অ্যাবজর্ব করার জন্য সে রোল প্লে করে। সো আলটিমেটলি দেখেন যে আরবিসিগুলো ব্রেকডাউন হয়ে আলটিমেটলি এন্ড প্রোডাক্ট হিসেবে যে বিলিরুবিন তৈরি হলো, সেই বিলিরুবিনটা আবার আরবিসি প্রোডাকশনের যে মেইন কম্পোনেন্ট আয়রন, সে আয়রনটাকেও কিন্তু অ্যাবজর্ব করার জন্য সে রোল প্লে করতেছে। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো এই যে লিভার যে পরিমাণ বাইলকে এক্সক্রিয়েট করতেছে, এই এক্সক্রিয়েটরের বাইলের অ্যামাউন্ট তো আমরা জানি খুবই অল্প পরিমাণ, ধরেন 0.3। এখন এই 0.3টা এটা তো সে চাইলেই অনেক বেশি প্রডিউস করতে পারে না। প্রডিউস করতে না পারার জন্য কিন্তু আমাদের ইন্টেস্টাইনের যে ফাংশনগুলো আছে, যে বাইলের আমি যে ফাংশনগুলো বললাম, এইগুলো তো কন্টিনিউয়াসলি করতে হবে। তাহলে এই এক্সেস অ্যামাউন্টটা কোথায় পাবে? এই কোথায় পাওয়ার জন্য কি হয়, ইন্টেস্টাইনে যেইগুলো রিলিজ হলো এইটা আবার টার্মিনাল আইলিয়াম পর্যন্ত গিয়ে তার এই ফাংশনগুলো শেষ করে সে আবার সেখান দিয়ে অ্যাবাউট 95 to 96% রিঅ্যাবজর্ব হয়ে যায় পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে, সেটা আবার লিভারে চলে যায়। লিভারে চলে গিয়ে সে আবার ওই কমন বাইল ডাক্টের পাথওয়ে দিয়ে এক্সক্রিয়েট হয়। বলা হয় যে এই যে বিলিরুবিন এবং বাইল সল্টগুলো ডেইলি 7 to 8 টাইমস রিসার্কুলেট হয় এই পাথওয়েতে, কারণ তার অ্যামাউন্টটা তো খুবই লিমিটেড। এই লিমিটেড অ্যামাউন্টকে কোপ আপ করার জন্য এই রিসার্কুলেশনগুলো হতে থাকে কমন বাইল ডাক্টের। তাহলে এখানে আরবিসিটা যে তৈরি হলো, আরবিসিটা ম্যাচিউর হলো, সেটা ব্রেকডাউন ফাংশন করলো আমার বডিতে, ফাংশন করার পরে সেটা আবার ব্রেকডাউন হয়ে গেল। ব্রেকডাউন হয়ে গেলে তার এন্ড প্রোডাক্ট হিসেবে ধরেন বিলিভার্ডিন, বিলিরুবিন তৈরি হলো, সেটা লিভার কনভার্ট করে আলটিমেটলি ইন্টেস্টাইনে পাঠিয়ে দিল। ইন্টেস্টাইনে পাঠিয়ে দেওয়ার পরে সে আবার ফাংশন হিসেবে আরবিসির এই স্টিমুলেন্ট যেসব ফ্যাক্টরগুলো আছে যেমন আয়রন, সেগুলোকে আবার রিঅ্যাবজর্ব করলো, তারা আবার আরবিসিকে তৈরি করলো। সো এইটা একটা টোটাল একটা সাইকেলের মধ্যে দিয়ে আমাদের আরবিসিটা আমাদের বডিতে তৈরি হয়, ব্রেকডাউন হয় এবং এক্সক্রিয়েট হয়। মোটামুটি আরবিসির মধ্যে যেসব টপিকগুলো জানার ছিল সেই সব টপিকগুলো আমি খুব শর্টে বলার চেষ্টা করলাম। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই বলতে পারেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।